ইসরায়েলকে সহায়তা করায় মার্কিন সেনাবাহিনীতে অবিশ্বাস্য যা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। মানুষের বিবেক তো সঠিক কথাই বলে, অন্যায় যুদ্ধে সমর্থন থাকা উচিত না, এই বিষয়টা কে না বোঝে। আমেরিকার সেনাবাহিনীর মধ্যেও সেই অনুভূতিটি কাজ করছে। তাই তো তাদেরই সৈন্যদের কেউ কেউ তাদের নিজেদের গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েও প্রতিবাদ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে আমেরিকার অন্ধ সমর্থনের বিরুদ্ধে। ধীরে ধীরে এই প্রবণতা বাড়ছে। গাজা ইস্যুতে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে সেই নীতির বিরুদ্ধে খোদ সেনাবাহিনীর মধ্যেই সমালোচনা প্রকট হয়ে উঠছে। একজন বিশিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বাইডেন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হ্যারিসন ম্যান মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের একজন সাবেক মেজর। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের প্রতিবাদ জানিয়ে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। পার্স টুডে জানিয়েছে, হ্যারিসন গত 13 মে ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধ জঙ্গের প্রতি মার্কিন সরকারের সহায়তার প্রতিবাদে পদত্যাগ করেন। তার এই পদত্যাগের পর গাজার চলমান ইসরায়েলি অপরাধ জঙ্গের দিকে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয় বলে তিনি জানিয়েছেন। মার্কিন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বাহিনীর বহু সদস্যই মার্কিন সরকারের ইসরায়েল নীতির প্রতি অসন্তুষ্ট বলে হ্যারিসন জানান। হ্যারিসন 13 বছর ধরে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের অগ্রহণযোগ্য সমর্থনের কারণে গাজার হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি হত্যা ও অনাহারের শিকার। কিছুকাল আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবিভাষী মুখপাত্র হালা গারিদ গাজার ব্যাপারে বাইডেন সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন। আরও আগে 3 জন মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা ও সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেন। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে। মজলুম ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ যুদ্ধে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়েছে। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। খবরে প্রকাশ, ভারত নামের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রটিও ইসরায়েলকে নানাভাবে সুবিধা দিয়ে আসছে। বিশেষ করে অস্ত্র সরবরাহ করে গাজাবাসীকে হত্যায় সহায়তা করছে দেশটি। 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের গণহত্যামূলক নির্বিচার হামলা। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূলের এই অভিযানের মাঝে ভারতের কাছ থেকে রকেট ও বিস্ফোরক পেয়েছে ইসরায়েল। সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত 15 মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে মালবাহী জাহাজ বোরকাম এসে পৌঁছায়। বন্দর থেকে অল্প দূরে সমুদ্রে অবস্থানরত এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে স্পেনের জনগণ। তাদের দাবি, এই জাহাজে করে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষের কাছে এই সন্দেহজনক জাহাজ পরিদর্শন করার আহ্বান জানায়। তবে স্পেন সরকার কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়ার আগে স্পেনের বন্দরে থামার পরিকল্পনা বাতিল করে স্লোভেনিয়ার বন্দর কোপারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বোরকাম নামের জাহাজটি। এতে বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। আল জাজিরার হাতে কিছু নথি এসেছে
যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য থেকে জানা গেছে জাহাজটি ২ এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে গেছে। লোহিত সাগরে হুথিদের সম্ভাব্য হামলা এড়াতে এই বিকল্প পথে যায় জাহাজটি। এসব নথি অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছে সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টাইনিয়ান অকুপেশন রেসকপ। নথি থেকে জানা গেছে বোরকাম জাহাজে ২০ টন রকেট ইঞ্জিন, ১২.৫ টন বিস্ফোরক যুক্ত রকেট, ১,৫০০ কেজি বিস্ফোরক এবং ৭৪০ কেজি চার্জ ও কামানের প্রোপেলান্ট বোঝাই করা হয়েছিল। গোপনীয়তা সংক্রান্ত একটি অনুচ্ছেদে বলা হয়েছে সংশ্লিষ্ট সব কর্মী, উপদেষ্টা বা অন্যান্য ব্যক্তিরা যেন কোনো পরিস্থিতিতে IMI সিস্টেমস অথবা ইসরায়েলের নাম উল্লেখ না করে। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ২০১৮ সালে প্রতিরক্ষা প্রতিষ্ঠান IMI সিস্টেমসকে কিনে নেয়। জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে জার্মান প্রতিষ্ঠান MLB ম্যানফ্রেড লাতারজুং বেফ্রাক্তুং। প্রতিষ্ঠানটি আল জাজিরাকে এক বিবৃতিতে জানিয়েছে জাহাজে এমন কোনো অস্ত্র বা মাল বোঝাই করা হয়নি যেটার গন্তব্য ইসরায়েল। ভারত ছেড়ে আসা দ্বিতীয় একটি জাহাজ ২১ মে কার্তাহেনা বন্দরে এসে পৌঁছালেও নোঙর করার অনুমতি পায়নি। স্পেনের পত্রিকা এল পাইস জানায় ম্যারিয়েন দানিকা নামের জাহাজটি চেন্নাই ছেড়ে এসেছিল এবং এটি ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলি বন্দর হাইফার উদ্দেশ্যে যাত্রা করছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলভারেস এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ইসরায়েলের জন্য সামরিক পণ্য বহনকারী জাহাজটিকে স্পেনের বন্দরে ভিড়ার অনুমতি দেওয়া হয়নি। এসব ঘটনা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ভারত গোপনে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির সামরিক উদ্যোগ নয়, সংলাপের মাধ্যমে সমাধানের পররাষ্ট্রনীতির পরিপন্থী। বিশ্লেষকদের মতে ভারতে আমদানি রপ্তানি বিষয়ে স্বচ্ছতার অভাবের কারণে এ ধরনের লেনদেন সম্ভব হয়ে থাকতে পারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক জেইন হুসেন আল জাজিরাকে বলেন, যাচাই করার মতো তথ্যের অভাবে এ ধরনের লেনদেন আদৌ ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলা খুবই কঠিন। তবে বেশ কয়েক বছর ধরে ইসরায়েল ও ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটছে, তাই ভারতীয় অস্ত্র বা উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজায় ব্যবহার অসম্ভব কিছু নয়। মেড ইন ইন্ডিয়া ৬ জুন নুসৈরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বোমা হামলার পর ফিলিস্তিনি কোচ নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায় যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে নির্মিত। জেইন হুসেন জানান এই ভিডিওটি আরও ভালো করে যাচাই করা প্রয়োজন। তবে তিনি জানান এই বিষয়টি সর্বজন বিদিত যে ইসরায়েল ভারত ক্ষেপণাস্ত্র উৎপাদনে একে অপরকে সহযোগিতা করছে। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসনে গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে ২০,০০০-এর বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সোমবার ২৪ জুন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সেভ দ্য চিলড্রেন প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে গাজা উপত্যকায় ২০,০০০-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, অনেককে আটক করা হয়েছে, অনেককে আবার অচিহ্নিত কবরে সমাহিত করা হয়েছে, আবার অনেকেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে গাজা ভূখণ্ডে ইসরায়েল নিরলসভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং এই কারণে বর্তমান পরিস্থিতিতে সেখানে তথ্য সংগ্রহ এবং তা যাচাই করা প্রায় অসম্ভব। তবে গাজায় অন্তত ১৭,০০০ শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আনুমানিক ৪,০০০ শিশু ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে এবং বিভিন্ন গণকবরেও অসংখ্য শিশুকে সমাহিত করা হয়েছে। সংস্থাটি বলেছে অন্যান্যদের জোরপূর্বক গুম করা হয়েছে, যার মধ্যে অজ্ঞাত সংখ্যক শিশুকে আটক করা হয়েছে এবং জোরপূর্বক গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া তাদের পরিবারের কাছে তাদের অবস্থান এখনও অজানা। সেভ দ্য চিলড্রেন্স এর রিজিওনাল ডিরেক্টর ফর মিডল ইস্ট জেরেমি স্টোনার বলেছেন, পরিবারগুলো তাদের প্রিয়জন কোথায় অবস্থান করছে তা নিয়ে অনিশ্চয়তায় ও উদ্বেগের মধ্যে রয়েছে।
কোনো অভিভাবককে যেন তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ বা গণকবর খুঁড়তে না হয়। যুদ্ধক্ষেত্রে কোনো শিশুর একা ও অরক্ষিত অবস্থায় থাকা উচিত নয়। কোনো শিশুকে আটকে রাখা বা জিম্মি করাও উচিত নয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানে অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।